হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বোর্ড 2019 এই অঙ্কটা আমরা ক এবং খ অংশ করিয়েছি। তো এই যে আপনারা যে অঙ্কটা দেখেছেন, প্রথমে আমরা কি করেছিলাম, হ্যাঁ, এ সমান সমান এল প্লাস উই নির্ণয় করেছি। তারপরে কি করেছি, হ্যাঁ, এখানে নগদ ব্যাংক প্রাপ্য হিসাবে অ্যাসেট পাশে বেশি বেরিয়েছে, আর এল প্লাস উই পাশে অর্থাৎ ঋণ মূলধন হিসাব এবং প্রদেয় হিসাব বের হয়েছে। এই তিনটা জিনিস নিয়ে আমরা অঙ্ক করবো। এখন ছক কাটবো কিভাবে এই অঙ্কের। এই যে রাজশাহী বোর্ড 2019-এর যে অঙ্কটা ছিল, গ নাম্বারে বলেছে বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর কি লেনদেনের প্রভাব দেখাও। তো এই যে আমরা অঙ্কটা করতেছি, এই অঙ্কটার মধ্যে আমরা এখন কিভাবে ছক কাটবো সেই ছকটা শিখি। আপনারা যদিও নবম দশম শ্রেণীতে করেছেন, আমি যেই ছকটা শিখাবো এখন সেটা হবে আপনার অনার্সের লেভেলে। আপনি এখন শিখে ফেললে সেটা অনার্সই ভাবেই করতে পারবেন। এই নিয়মে করলে আপনার অনেক টিচার অ্যাকসেপ্ট করে। অনেকভাবে বইতে করা আছে, আমি যেটা করাবো সেটাই হচ্ছে হিসাব সমীকরণের প্রকৃত নিয়ম, ওভাবেই করার চেষ্টা করবেন আপনারা, কেমন? তো প্রথমে আপনারা কি কাটবেন, ছক কাটবেন। এই যে আপনার হাতে একটা স্কেল নিবেন, নিয়ে আপনার উপরে জায়গা রেখে নেবেন। 1 নং প্রশ্নের উত্তর ক লিখবেন বা গ লিখবেন, এটা গ নাম্বার প্রশ্ন ছিল। এই যে দেখেছেন দুই পাশে দুইটা দাগ টেনেছি। তো নর্মালি আমরা কি করব, এখানে আপনার ল্যান্ডস্কেপে নেবেন। আমি ওই ক্যামেরাতে আসার জন্য আমি এভাবেই ধরেছি, অর্থাৎ পোর্ট্রেট মোডেই ধরেছি। আপনারা ল্যান্ডস্কেপ মোডে নেবেন, অর্থাৎ খাতাটা এইভাবে নিয়ে অঙ্ক করলে আপনার জন্য সুবিধা হবে, কেমন? তো আমরা জানি আমরা ডেটের তারিখের গড় টানবো আগে। এদিকে একটা কিসের গড় টানবো, একটা তারিখের গড় টেনে নেব। এবার আমরা টানবো মন্তব্যের গড় টানবো শুরুতেই, ঠিক আছে? মন্তব্যের গড় কেন কাটা হয়, মূলধন বাড়লে কমলে শুধুমাত্র মন্তব্যের গড়ে মন্তব্য লিখব। তারপরে আপনি কি করবেন, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আমি উপরে একটা দাগ টেনে নিচ্ছি, ওখানে আমরা হিসাব সমীকরণটা লেখার জন্য এভাবে। তো আমাদের এই পাশেও 3টা ঘর, এই পাশেও 3টা ঘর। তো সুতরাং সমান সমান যেহেতু আমার মাঝ বরাবর একটা দাগ দেওয়ার চেষ্টা করি, কেমন? তো উপর থেকে টেনে আসেন, বুঝতে পেরেছেন? তাহলে এই পাশে আপনি কি করবেন, 3টা গড় কাটবেন। একটা নগদের গড় হবে, আমরা যেহেতু পেয়েছিলাম, হ্যাঁ, এই যে 3টা এন্ট্রি পেয়েছিলাম, নগদ ব্যাংক প্রাপ্য, ওই পাশে ঋণ মূলধন প্রদেয়। তবে কিভাবে কাটবেন, আমাদের সিরিয়ালে কি কি আসছিল, প্রথমে নগদ কলাম এসেছিল, তারপর ব্যাংক হিসাব এসেছিল, তারপরে কি এসেছিল, প্রাপ্য হিসাব এসেছিল। আর সবসময় মনে রাখবেন লাস্ট কলামটায় দিবেন টাকার কলামে মূলধনের কলাম দিবেন, দেন আপনি প্রদেয় হিসাব দিবেন, হ্যাঁ, তারপরে মানে ঋণ হিসাব দিবেন, তারপরে প্রদেয় হিসাব দিবেন, অর্থাৎ প্রদেয়টা শুরুতে থাকবে। এখন আপনি কি করবেন, এই জায়গায় একটু মুছে নিবেন আপনার সুবিধার্থে। কেন, বারবার ইকুয়াল দিতে হবে না, বারবার আপনার সমান সমান চিহ্ন দিতে হবে না। এই জন্য আমরা জানি কি, যে আমরা যে অঙ্ক করব এখন, সেখানে আমরা জানি যে আমরা নবম দশম শ্রেণীতে শিখে এসেছি, এখানে কি হবে, তারিখ হবে, এখানে কি হবে, সম্পদ হবে। আমরা জানি সম্পদ বা এ সমান সমান কি হয়, আমাদের এল প্লাস উই হয়, এল প্লাস উই লিখলেও হয়ে যাবে। হ্যাঁ, এখানে নগদ লিখবো, কি লিখবো আমরা, আমরা এখানে কি কি পেয়েছিলাম, নগদ পেয়েছিলাম, ব্যাংক পেয়েছিলাম, প্রাপ্য হিসাব পেয়েছিলাম। এই যে নগদ ব্যাংক প্রাপ্য হিসাব বসালাম, তারপর ইকুয়াল চিহ্ন দিলাম, সমান সমান। তারপরে এদিক থেকে লিখে আসবো, মূলধন নরমালি শেষে থাকে, কারণ মূলধনের সাথে মন্তব্যের বিষয়টি জড়িত, মালিকানা সত্ত্ব যেটাকে বলা হয় মূলধন। এখানে আসবে আপনার ঋণ হিসাব, কি আসবে, ঋণ হিসাব। আর এদিকে আসবে প্রদেয় হিসাব, কি আসবে, প্রদেয় হিসাব। বুঝতে পেরেছেন? এই হইল আপনার লেনদেন, দেখা যাচ্ছে। তো শুরুতে আমরা কি লিখব, লিখে নেব শুরুতেই, হ্যাঁ, বিবরণী ছকে হিসাব সমীকরণ উপর লেনদেনের প্রভাব ছকের সাহায্যে নির্ণয় করো। এভাবে লিখে নিবেন, বিবরণী ছকের হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব কি করা হলো, ছকের সাহায্যে নির্ণয় করা হলো। শুরুতে আপনার এই অঙ্কে যেটা বলতে চাচ্ছে, দেখেন
আপনি চিন্তা করবেন কি আসলো কি গেল। অসীম নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 45,000, আর কি করলো 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে আমরা নগদের ঘরে 50, ব্যাংক জমার ঘরে 45, ঋণের ঘরে 40। তবে এই ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম বসবে, কারণ 50,000 নগদ ঠিক আছে, এর মধ্যে যে 40,000 ঋণ আছে, এই ঋণের টাকাটা আপনার ওখানে চলে আসবে 50,000-এর সাথে যুক্ত হবে। তাহলে ঋণ নিলে তো নগদ টাকা আসে, তাহলে নগদ 50,000, ঋণ নেওয়ার পরে 40,000, তাহলে নগদের ঘরে কত বসাবো আমরা? 90,000 বসাবো। কত বসাবো? 90,000। তারিখ কত? 2018 সালের হিসাব, এবং মার্চের 1 তারিখ। কি লিখবেন? মার্চের 1। লেখার পরে লিখবেন আপনার 90,000 টাকা নগদ কলামে লিখবেন। এর মূল কারণ হচ্ছে 40,000 টাকা ঋণ ছিল, 50,000 ক্যাশ ছিল, ব্যাংক হিসাবে 45,000 টাকা, আর ঋণ হিসাবে কত? 40,000 টাকা ঋণ নিয়েছিল। এই 40,000 টাকা এখানে লিখবেন। তাহলে খেয়াল করেন, নগদ ছিল 50 আর ঋণ 40,000 নিয়েছিলাম, তাহলে ঋণ আনলে তো কারবারে নগদ টাকা আসে। তাহলে এই 50,000 টাকা আর ঋণের 40,000 মিলে নগদ কলামে বসবে কত? 90,000 টাকা। বুঝতে পেরেছেন? এখন এই জায়গায় মূলধন কত হবে? আমরা তো জাবেদা লিখতে গেলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট করব। তখন এই দুইটা যোগ করবেন। তো 45 আর 90 যোগ করলে হয় 35,000, 1,35,000 টাকা। ওখান থেকে 40 বাদ দিলে ঘুরে ফিরে কত আসে? 95,000। ঘুরে ফিরে বলতে আগের যে 50 ছিল ক্যাশ, আর এই 45 যোগ করলে কত? 95 না? তাহলে এইভাবে দুইটা 50 আর 40 যোগ করে 90, 90 আর 45 1,35,000। এখান থেকে এটা বিয়োগ দিবেন, ঋণের টাকাটা। এই দুইটা যোগ করে এটা বিয়োগ দিলে বেরোবে মূলধন। কত বেরোবে? 95,000 টাকা। এবং সাইড নোট হবে, মূলধন বাড়লে কমলে আপনি কি লিখবেন? মন্তব্য লিখবেন, এবং লিখবেন বিনিয়োগ। কি লিখবেন? বিনিয়োগ। উপরের ঘরে লিখবেন কি? মন্তব্য। ঠিক আছে? শুধুমাত্র মূলধন বাড়লে কমলেই। তাহলে আমরা চিন্তা করলাম কি আসছে? নগদ আসছে, সরি, কি আসছে আমাদের? নগদ আসছে, ব্যাংকে টাকা আসছে, ঋণ আসছে, মূলধন আসছে কারবারে, তাই না? এবার আমরা চিন্তা করব পরেরটা, আনিতার নিকট পণ্য বিক্রয় 35,000 টাকা। বিক্রয় করলে এটা ধারে বিক্রয় করা হয়েছে আনিতার নিকট, তাই না? কারণ নগদে থাকলে তো অবশ্যই উল্লেখ থাকতো, ধারে বলা থাকলে যদি নাম লেখা থাকে তাহলে ধরে নিয়ে আমরা কি এটা ধারে হয়েছে, তাই না? এবং অবশ্যই ধরে নিতে হবে এটা ধারে হয়েছে। তাহলে ধারে বিক্রয় হলে আমরা জাবেদা করি কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাব নামে একটা কলাম ছিল আমাদের, মার্চ মাসের তারিখ কত? এটা 5। এখন প্রাপ্য হিসাবের ঘরে বসবে কত? 35,000 টাকার। আপনি যেহেতু পণ্য বিক্রয় করেছেন তার নিকট সে কি? আনিতা কি? একটা দেনাদার, মানে প্রাপ্য হিসাব, যেটা আমরা কি? দেনাদার নামে জানি। ঠিক আছে? এখন যদি এটা বাড়ে, বিক্রয় করলে কি আয় হয় না? তাহলে আপনার কি হবে? 35,000 টাকা আপনার বিক্রয়ের ঘরেও মূলধনের ঘরে বাড়বে। আমি আগেই বলেছিলাম কি হয়, যে আপনার আয় হলে মূলধন বাড়বে, ব্যয় হলে মূলধন কমবে, উত্তোলন হলে মূলধন কমবে। মনে থাকবে? এখন যেহেতু আয় হয়েছে, এই জায়গায় কি লিখতে পারেন? আপনার বিক্রয় আয়, অথবা শুধু বিক্রয় লিখলেও চলবে। এবং আমরা এটাকে কি করব? এখন যোগ বিয়োগ করব, ক্লোজ করে নেব। অনেক অঙ্কে অনেকভাবে করা হয়, বলা হবে অনেক সহজভাবে। আসলে এটাই হচ্ছে প্রকৃত নিয়ম হিসাব সমীকরণের। তাহলে 35 আর 95 যদি আমরা যোগ করি তাহলে দাঁড়ায় কত? 0 0 0 5 5 10 0 থেকে 1 4 9 13, 1,30,000 টাকা দাঁড়াবে। বুঝতে পেরেছেন? তাহলে 1,30,000 টাকা আপনার মূলধন। এই হইল 40,000, এখানে 35,000। বুঝতেছেন? না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা মেসেঞ্জারে জানাবেন, স্যার আমি এই অংশ বুঝিনি, আমি বুঝিয়ে দেব। 45,000, তারপরে কত? 90,000। বুঝতে পেরেছেন? যোগফল এভাবে নামাবো আমরা। এই তিনটা যদি যোগ করি, এই পার্শ্ব সমান এই পার্শ্ব হবে এই যোগফল। বুঝতে পেরেছেন? এবার আমরা যাব পরের এন্ট্রিতে। কি আছে দেখি। পরের এন্ট্রিতে আছে মনিরের নিকট হতে ধারে পণ্য ক্রয়। চিন্তা করেন আপনার কাছে কি আসছে কি গেছে, বা কি বাড়ছে কি কমছে। মনিরের নিকট থেকে ধারে ক্রয় করেন, ক্রয় মানে একটা ব্যয়, মূলধন কমবে, আমরা বুঝতে পারতেছি। ক্রয় করলে মূলধন কমবে, আর আপনার কি হবে? হ্যাঁ, যেহেতু ধারে ক্রয় করেছে, কি বাড়বে? প্রদেয় হিসাব বাড়বে বা পাওনাদার বাড়বে। আমরা নর্মালি ক্রয় হিসাব ডেবিট লিখি, পাওনাদার হিসাব ক্রেডিট করি, তাই না? তাহলে আমাদের ক্রয় হিসাব ডেবিট মানে ব্যয় বাড়ার কারণে ডেবিট, তাহলে মূলধন কমবে।
তাহলে 25,000 টাকা কোথেকে কমবে? মূলধন থেকে আমরা 25,000 টাকা মাইনাস করে দেবো এবং এটা ক্রয় ব্যয় নামে লিখবো। মাইনাস মানে ব্রেকেট অ্যাকাউন্টিং এর ভাষায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবং আপনার প্রদ হিসাব বেড়ে যাবে যেহেতু ধারে ক্রয় করেছেন। তাহলে একই পাশে একবার বিয়োগ হলে আরেকবার কি হবে? যোগ হবে। যদি এই পাশে কি হয়? যোগ হয়, তাহলে এই পাশে যোগ হবে। যেমন 35,000। এই পাশে কি হয়েছে? একই পাশে হলে একবার বিয়োগ একবার যোগ হবে। এখানে বিয়োগ আবার বিয়োগ, এই পাশে দুইবার বিয়োগ কখনোই হবে না। তাহলে আপনার যে হিসাব সমীকরণ আছে এ সমান সমান এল প্লাস ওই কখনোই হবে না। তাহলে আমরা আবার এটাকে হিসাব ক্লোজ করব, অর্থাৎ প্রতিবার আমরা দাগ টেনে যোগফল টেনে দেব। এটা হিসাব সমীকরণের টেবুলার ছকের প্রকৃত নিয়ম। তাহলে আমরা 30,000 থেকে 25,000 যদি বাদ দিই তাহলে দাঁড়াবে কত? 1,05,000 টাকা। এখানে 40,000 টাকা ঠিক থাকবে, এখানে 25,000 টাকা। বুঝতে পেরেছেন? এখানে 35,000 টাকা, যা আছে তাই 45,000, কোনো বাড়েও নাই কমেও নাই, 90,000 টাকা। বুঝতে পেরেছেন? তবে এই তারিখটা কত ছিল আমরা তারিখটা লিখিনি। তারিখটা ছিল 7 তারিখ। মনিরের নিকট হতে ধারে পণ্য ক্রয়, এই জন্য ধারে ক্রয় করায় পাওনাদার ক্রেডিট হতো, এখন পাওনাদারের জায়গায় নাম পরিবর্তন হয়ে প্রদ হিসাব হয়েছে। এদিক দিয়ে কমলো, মূলধন কমলো কেন? ব্যয় হওয়ায়। অর্থাৎ ক্রয় একটা ব্যয়, ক্রয় ব্যয় নামেও আপনি লিখতে পারেন, বিক্রয় আয় নামেও লিখতে পারেন। তারিখটা ছিল 7 তারিখ। ঠিক আছে, এবার আমরা যাব পরের এন্ট্রিতে। 9 তারিখ নগদে বিক্রয় 29,000 টাকা। নগদে বিক্রয় করলে আসলো কি? চিন্তা করেন, আপনার আসলো নগদ টাকা, তাহলে নগদে বসাই দিবেন, পকেটে ভরবেন আগে। দেন আপনি বিক্রয় করেছেন, আয় হয়েছে। বিক্রয় করলে কি হয়? আয় হয়, মানে রেভিনিউ। এটা বিক্রয় আয়, এটা মূলধন বাড়বে। তাহলে চিন্তা করবেন কি আসলো? নগদ আসলো। তাহলে 29,000 টাকা নগদে বিক্রয় করায় আপনি কোনো কথা না বলে 29,000 টাকা। তারিখ কত? এটা 9 তারিখ। তারিখ দিবেন 9 তারিখ। হ্যাঁ, 9 তারিখে 29,000 টাকা নগদ আসছে, বিক্রয় করায় আয় হয়েছে। এই জন্য 29,000 টাকা কোথায় লিখবেন? আপনার মূলধনের কলামে, এবং লিখবেন কি? বিক্রয় আয় লিখতে পারেন, বা শুধু বিক্রয় লিখে রাখলেও বুঝবে স্যাররা, কারণ এটা বিক্রয় একটা আয়। দুই জায়গায় দেখেন, এই পাশেও যোগ হয়েছে, এই পাশেও যোগ হয়েছে। একবার এই পাশে যোগ হলে ওই পাশেও কি হবে? যোগ হবে। যদি এই পাশে বিয়োগ হয় তাহলে এই পাশে বিয়োগ হবে। আসতেছে এমন এন্ট্রি নিচের দিকে। হ্যাঁ, আমরা করব অবশ্যই, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তাহলে 1,05,000 আর 29,000 যদি যোগ করি তাহলে দাঁড়াবে কত? 1,34,000 টাকা দাঁড়াবে, তাই নয় কি? তারপরে 40,000, তারপরে 25,000। আপনার ওই বইতে সলিউশনটা অন্যভাবে করা আছে, সেটা আমি করব না। 45,000 এটা প্রকৃত নিয়ম, এই জন্য এইভাবে করতেছি। তাহলে 0,0,0,9, 2, 11, 1,19,000 টাকার ক্যাশে হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবার আমরা যাব পরবর্তী এন্ট্রিতে। 9 এর পরে আছে 18। আনিতার নিকট থেকে দাগ কাটা চেক পাওয়া গেল। আমরা দেখেন 5 তারিখে আনিতার নিকট যখন বিক্রয় করেছিলাম তখন প্রাপ্য হিসাব বেড়েছিল। 5 তারিখে দেখেন, 5 তারিখে যে প্রাপ্য হিসাব বাড়ছে। এখন যদি আনিতার নিকট থেকে টাকা পান তাহলে এই প্রাপ্য হিসাব 35,000-ই থাকবে। দেনাদার হিসাব কি 35,000-ই থাকবে? যে টাকা দিয়ে দেয়, পরিশোধ করে দেয়, তাহলে এটা কমবে। বুঝতে পেরেছেন? তাহলে এই জায়গায় আপনি কি পেয়েছেন? চেক পেয়েছেন। চেক পেলে কোথায় যাবে? ব্যাংকে যাবে। জানি তাই দাগ কাটা চেক পাওয়া গেছে 10,000 টাকা। তাহলে ব্যাংক কলামে আপনি 10,000 টাকা বাড়িয়ে দিবেন। টাকা বাড়বে, ব্যাংক হিসাব বেড়ে যাবে, আপনার প্রাপ্য হিসাব কমে যাবে। আমি বলেছিলাম একই পাশে একবার বিয়োগ হলে আরেকবার কি হয়? যোগ হয়। বিয়োগ ব্রেকেট মানে কি? বিয়োগ। এইবার এই জায়গায় বিয়োগ হয়েছে, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব কমেছে, আর এখানে কি? আপনার ব্যাংক হিসাব বেড়েছে। যেহেতু চেক পেয়েছেন আনিতার নিকট থেকে, আনিতার নিকট যখন বিক্রয় করেছিলেন 5 তারিখে তখন দেনাদার বাড়াইছিলেন, এই যে প্রাপ্য হিসাব বাড়িয়েছিলেন। প্রাপ্য হিসাব আর দেনাদার হিসাব একই, বাড়িয়েছিলেন। এখন কি করতেছেন? কমাইলেন, যেহেতু টাকা পরিশোধ করেছেন। আর বাড়িয়ে দিলাম কি? আমরা ব্যাংক হিসাব বাড়িয়ে দিলাম। আবার আমরা এটা টানবো, তার আগে আমরা তারিখটা লিখে নেই, বারবার ভুল হয়ে যাচ্ছে, সরি। আপনার তারিখটা আগে ভাগে লিখে নিবেন, কেমন? আমি দেখেন গ্যাপ রাখতেছি কেন? ওই যে উপরে আমি ফাঁকা রাখতে বলেছিলাম, সমান সমান বারবার দিতে হবে না, আপনি এইভাবেই করবেন। ঠিক আছে, তাহলে 1,34,000, 40,000, 25,000, 10,000 কমে গেলে হয়ে যাবে 25,000। আবার এদিকে 10,000, একদিক দিয়ে সম্পদ কমছে, আবার আরেক দিক দিয়ে কি হয়েছে? সম্পদ বাড়ছে। তাহলে কত হবে? 55,000 টাকা হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট। তারপরে 1,19,000 টাকা বসবে নগদ কলামে। বুঝতে পেরেছেন? এবার আমরা যাব পরবর্তী হিসাবে।
পরবর্তী হিসাবে কি বলতেছে এখানে, হ্যাঁ, আনিতার নিকট থেকে বিনামূল্যে পণ্য বিতরণ, এটা একটা ব্যয়। ব্যয় হলে আমাদের তো নগদ টাকা কমতেছে না, কমতেছে, কিন্তু কি হচ্ছে, আপনার ক্রয় হ্রাস পাচ্ছে। এই জায়গায় আমি বলেছিলাম ক্রয় হিসাব ডেবিট আর কি বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট হবে। ক্রয় একটা ব্যয়, ক্রয় যদি বাড়ে তখন আমরা কি করেছিলাম, বিয়োগ করেছিলাম। এখন ক্রয় যদি কমে তাহলে বিয়োগ কি করব, যোগ করব না আমরা। ক্রয় ব্যয় বাড়লে আমরা বিয়োগ করেছিলাম ক্রয়ের বেলায়। এখন এই ক্রয়কৃত পণ্য থেকে যদি আপনার পণ্য চলে যায় তাহলে ক্রয় কি হবে, ক্রেডিট হবে। ডেবিট হবে কি আপনার উত্তোলন হিসাব, মানে যেটা সরি বিনামূল্যে পণ্য বিজ্ঞাপনের একটা ব্যয়, আবার মূলধনের থেকে বিয়োগ হবে একবার, আর ব্যয় হওয়ার কারণে মূলধন থেকে বিয়োগ হবে একবার। আর ক্রয়ের হ্রাস পায় মূলধনের সাথে যোগ হবে 4,000 টাকা। কারণ ক্রয় করা পণ্য আপনি কি করতেছেন, বিনামূল্যে বিতরণ করতেছেন। ক্রয় হওয়ার কারণে বিয়োগ হয়েছিল, আর ক্রয়ের টাকা যখন ক্রেডিট হবে তখন কি হবে, যোগ হবে। কত টাকা, 4,000 টাকার পণ্য। আবার একই তারিখে একই ডেটে একই জায়গায় 4,000 যোগ হবে, কারণ এটা একটা ব্যয় হয়েছে, এটা বিজ্ঞাপন ব্যয়। কি বিজ্ঞাপন ব্যয়। আমি বলেছিলাম মূলধন বাড়লে কমলে কি হবে, শুধু মন্তব্য লিখবেন, অন্যথায় কি লিখবেন না। তারিখটা কত হবে তাহলে, এই তারিখটা ছিল 19 তারিখ। 18 তারিখের পরে কত তারিখ, আমাদের 19 তারিখ। তাহলে 18 তারিখের পরে আমরা 19 তারিখ লিখলাম। এই লেনদেনটা একই কলামে হয়েছে, এরকম এন্ট্রি মনে হয় না নবম দশম শ্রেণীতে পেয়েছেন। বোর্ডের বা ক্রিটিক্যাল কয়েকটা টেস্ট পরীক্ষার প্রশ্নে পেতে পারেন। এবার আমরা আবারও যোগফলটা আনবো বারবার। কেন টানতেছি, আমরা উভয় পক্ষ বারবার মিলিয়ে দেখাচ্ছি, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাচ্ছি। তাহলে এটা যা আছে তাই থাকবে, একবার বিয়োগ হয়েছে একবার যোগ হয়েছে, তাই না, 1,34,000 টাকাই থাকবে। মনে থাকবে 40,000 টাকা। একবার কি হয়েছে, বিজ্ঞাপনের কারণে ব্যয় হয়েছে, এই জন্য এটা কি হয়েছে, হ্যাঁ, বিয়োগ হয়েছে। আপনার ক্রয় কি হয়েছিল, ক্রেডিট হয়েছে। এই জায়গায় ক্রয় বাড়ার কারণে, যখন ক্রয় করেছিলেন 7 তারিখে, এই জন্য মূলধন মাইনাস হয়েছে। এখন ক্রয় কি হয়ে গেছে, এটা ডেবিট হওয়ার কারণে বিয়োগ হয়েছে, আর এই জায়গায় ক্রেডিট হওয়ার কারণে যোগ হয়েছে ক্রয়। কারণ বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, বুঝতে পেরেছেন। বিজ্ঞাপন একটা ব্যয়, এই জন্য বিয়োগ হয়েছে। ক্রয় একটা কি হয়েছে, হ্রাস পেয়েছে, ব্যয় হ্রাস পাওয়ার কারণে মূলধন বাড়িয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন। এবার আমরা এই পাশের টাকাগুলো উঠিয়ে নিই। 25,000, 55,000, 5 আর 5 30, 5 80, 80 আর 1,80,000 আর 19 কত, 1,99,000। এই জায়গায় যদি আপনি কি করেন, 25,000 আর 40 কত হয়, 75 আর 34 99, আর হলো টোটালে 1 লাখ আছে এখানে, 1,99,000 টাকা। তাহলে বোঝা যাচ্ছে আমাদের উভয় পক্ষ বলতে আমাদের এস এর সমান সমান এই সম্পদ সমান সমান আমাদের কি হচ্ছে, এল প্লাস ওই হচ্ছে। তাহলে 1,19,000, বুঝতে পেরেছেন, 1,19,000 টাকা। আপনারা ক্যালকুলেটারে যোগ বিয়োগ করবেন। এবার আমরা যাব পরবর্তী এন্ট্রিতে। পরবর্তী এন্ট্রিতে আছে কি, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। যদি ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর হয় আপনার ব্যাংক হিসাব বাড়বে, কারণ ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনার, সেই অ্যাকাউন্টে আপনাকে কি দিয়েছে, সুদ দিয়েছে। এই কারণে ব্যাংক হিসাব বাড়বে, আর সুদ বাড়লে, সুদ পাওয়া গেলে এটা একটা আয়, মূলধন বাড়বে। তাহলে ব্যাংক হিসাবে বাড়িয়ে দিবেন কত টাকা, আপনার এখানে 1,000 টাকা 31 তারিখে। তাহলে আমরা তারিখ দিলাম কত, 31 তারিখ। আপনার কত হবে এই জায়গায়, আপনার ব্যাংক কলামে, অর্থাৎ ব্যাংক, এই যে ব্যাংক কলাম আছে এখানে, এই ব্যাংক কলামে টাকা বাড়বে কত টাকা, আপনার 1,000 টাকা। আর ওই পাশে বাড়বে কত, আয় হিসাবে 1,000 টাকা সুদ মঞ্জুর করেছে। এটা কি লিখবেন, সুদ আয়। এই জায়গায় সুদ আয় লিখতে পারেন, কি লিখতে পারেন, সুদ আয়, মন্তব্যের ঘরে, বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা কি করব, যোগ বিয়োগ করব। আবার সর্বশেষ উভয় পাশে কি হয়েছে, যোগ হয়েছে, কারণ এটা আয় হয়েছে, সুদ আয়, এই জন্য বাড়ছে, আর ব্যাংক হিসাবের টাকা বেড়ে গেছে, এই জন্য আমরা কি করেছি, আমরা বাড়িয়ে তুলেছি, মানে যোগ করেছি এই জায়গায়। এখন আমরা এখানে যেহেতু আমরা হিসাব, যেহেতু ডেট যেহেতু শেষ, আমাদের লেনদেন শেষ, আমরা ক্লোজ করে দেব এই জায়গায়। এই জায়গায় এইভাবে ক্লোজ করবেন। ক্লোজ করার পরে আপনি এই জায়গায় একটা দাগ টেনে দিবেন বড় করে, হ্যাঁ, আর বাকি নিচের অংশ মুছে দিবেন। সৌন্দর্যের একটা বিষয় আছে, এই নিচের অংশগুলো কি করবেন, আপনারা মুছে দিবেন, ঠিক আছে। আর এগুলো তো মাস্ট বি মুছতে হবে, এখানে মোট যোগফলটা দেখাতে হবে।
একটু ওয়েট করেন, আমি একটু ভিডিও পজ করে আমি মুছে নিলাম। একটা সৌন্দর্য আছে না, আপনি সাজুগুজু করবেন, একটা লাস্ট ফিনিশিং টানবেন, সৌন্দর্যের উপরে আপনার মার্কস দিবে। 4টা নাম্বার তো আর এমনি এমনি দিবে না স্যাররা। তাহলে এই জায়গায় যোগফল কত? 1,19,000 টাকা, তাই না? এখানে 55 মিলে কত হয়? 56,000 টাকা হয়ে যায়। এখানে 25,000 টাকা, এখানেও 25,000 টাকা, এখানে 40,000 টাকা, এখানে 65,000 টাকা হয়। 25 আর 40 65, আর এই 1,34,000, 1 লক্ষ কত? 35,000 টাকা হয়ে যায়। তাহলে এই জায়গায় যোগ করলে কি আসবে? 40 আলাদা রাখলাম, হ্যাঁ, 35 আর 25 যদি আমরা যোগ করি হয় কত? 60 আর 40 মিলে কত হয়? মোট 2 লক্ষ টাকা। এইভাবে টানবেন এবং নিচে জেড টেনে দিবেন। এই পাশও দেখেন যোগ করলে আপনার 56 আর হলো 25 যদি যোগ করেন তাহলে দাঁড়াবে আপনার 70, 81,000, আর উনি যোগ করলে 2 লাখ। তাহলে এই পাশও মোট কত দাঁড়ালো? আপনার 2 লক্ষ টাকা দাঁড়ালো। বুঝতে পেরেছেন? এই 2 লক্ষ, এবং আপনি দাগ টেনে দেবেন আর ইকুয়াল লিখবেন। আমরা বলেছি হিসাব সমীকরণের সাহায্যে আমাদের এটা প্রমাণ করতে হবে। বিবরণী ছকে আপনার আমরা কি পেলাম? এ সমান সমান কি? এল প্লাস উই পেলাম। তাহলে এই হলো আপনার আজকের যে অঙ্কটা। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি ছবিটা দিয়ে দিব, অঙ্কের ছবি আপনাদের গ্রুপে দেব। আপনারা এই অঙ্কটা ভিডিওর সাথে সাথে করবেন, আপনার জন্য সুবিধা হবে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অনলাইন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে, সেই স্ক্রিনে থেকে মোবাইল নাম্বারটি নিয়ে আমাকে ফোন দিতে পারেন অথবা আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ক্লাসটি কেমন হয়েছে, কেমন বুঝলেন সেটা আমাকে জানাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।